এত বড় একটা প্রজেক্ট সরকারি খরচে হচ্ছে, যেই সময়টা হচ্ছে সেই সময়টা আমাদের বেকার সমস্যা মানে সীমাহীনভাবে বেড়ে গেছে। তো এত বড় প্রজেক্টের মধ্যে তো অনেক কিছু করা যেত যাতে কয়েক হাজার ছেলে মেয়ের চাকরি বাকরি হতো। তো আমার যেটাই মনে হচ্ছে প্রকৃতিকে খুব বেশি শাসন করা হচ্ছে। সৌন্দর্য একটা আর্টিফিশিয়াল সৌন্দর্য, সেই নেচারের যে সৌন্দর্য সেই ঝাউ গাছ সেই এর জানিস হারিয়ে যাচ্ছে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি নবনির্মিত জগন্নাথ মন্দির দীঘায়। এখনো নির্মাণের কাজ সম্পূর্ণ হয়নি। মন্দির নির্মাণের কাজ চলছে। আমরা এই আজকে এসছি, আজকে হচ্ছে 30 মার্চ। আগামী এক মাসে ঠিক 29-30 তারিখে 30শে এপ্রিল এই দিনে এই মন্দির উদ্বোধন হওয়ার কথা। উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি। এই জগন্নাথ মন্দির নির্মাণ প্রায় 300 কোটি টাকা ব্যয়ের এই নির্মাণ ইতিমধ্যেই পশ্চিমবাংলার পর্যটনে এক নতুন মাত্রা যোগাতে চলেছে বলা যেতে পারে। এই জগন্নাথ মন্দির পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি। এখানে মূল মন্দির, যেখানে জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি প্রতিস্থাপন করা হবে, পাশাপাশি আরও কয়েকটি মন্দির থাকবে। এবং আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলছি এটা হচ্ছে মন্দিরের মূল প্রবেশ পথ। যদিও ভেতরে এখন কারোকেই ঢুকতে দেওয়া হচ্ছে না, ভেতরে গিয়ে ছবি তোলার কোনো অনুমতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নেই। কিন্তু তা সত্ত্বেও এখন এই মন্দিরকে ঘিরে পর্যটকদের উৎসাহ এতটাই, বহু পর্যটক আমরা লক্ষ্য করছি তারা এই মন্দির প্রাঙ্গণে আসছে এবং এখনই পারলে তারা মন্দিরের ভিতরে যাওয়ার চেষ্টা করে। এরকম একটা তাদের এটাকে ধরে ঘিরে একটা বাঙালির একটা উচ্ছ্বাস আমরা লক্ষ্য করছি। কিন্তু যে বিষয়টা আজকে সকাল থেকে আমরা লক্ষ্য করেছি বা গতকাল রাত্রি আসার পর থেকে আমরা লক্ষ্য করছি, সেটা হচ্ছে এই দীঘায় আগে খুব কম খরচে মানুষ পর্যটনে আসতে পারত, দীঘা ঘুরতে বেড়াতে আসতে পারত। কিন্তু বর্তমানে এখন দীঘা আসা কিন্তু যথেষ্ট ব্যয় সাপেক্ষ হয়ে গেছে। আমরা দেখছি 1 কিলোমিটার রাস্তা একটা টোটো ভাড়া 150 টাকা মিনিমাম ভাড়া চাইছে। এবং যে কোনো দোকানে ঢুকুন, যে কোনো জায়গায় ঢুকুন, আগে যেরকম দীঘা আমরা সস্তার হোটেল, সস্তার খাওয়া সব কিছু পেয়েছি, এখন আর সেই দীঘা নেই। এখন আমূল বদলে যাচ্ছে। এবং আজকে 1 মাস আগে, এখনো পর্যন্ত মন্দির উদ্বোধনের 1 মাস আগে আমরা যে আজকে 30 তারিখ দাঁড়িয়ে আমরা দেখছি যে দীঘার বিভিন্ন জায়গা পয়েন্টে সেখানে বড় বড় গাড়ি ঢোকা বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে মানুষের অনেকটাই টোটো নির্ভর হতে হচ্ছে, অটো নির্ভর হতে হচ্ছে। ফলে দীঘা ঘোরাটা অনেকটাই ব্যয়বহুল হয়ে যাচ্ছে। আজকে দীঘা পর্যটনে এটা যেমন একটা নতুন মাত্রা যোগাচ্ছে, বাংলার কাছে একটা গর্বের বিষয় হচ্ছে, কিন্তু ততোধিক চিন্তা বাড়াচ্ছে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত বাঙালিদের কাছে, যে আগামী দিনে দীঘায় যদি আসা এতটাই ব্যয়সাপেক্ষ হয় তাহলে তারা দীঘা ঘুরবে কি করে। আজকে আমরা দীঘার মন্দিরের সামনে, নবনির্মিত মন্দিরের সামনে দাঁড়িয়ে আমরা যখন দেখছি, তখনও প্রচুর মানুষ আসছেন যাচ্ছেন, তারা মন্দির দেখছেন। আগামী 29-30 দীঘায় ঢোকার সমস্ত রাস্তা বন্ধ হয়ে যাবে, গাড়ি ঘোড়া বন্ধ হয়ে যাবে, মানুষকে পায়ে হেঁটে আসতে হবে এরকম জায়গায়। এবং আরও একটা ব্যাপার যেটা বলার, সেটা হচ্ছে এই মুহূর্তে সমস্ত সরকারি লজগুলো তো বটেই, এবং বেসরকারি প্রায় 2026টি লজ ইতিমধ্যেই সরকার বুক করে নিয়েছে। ফলে দীঘায় যারা 29-30 তারিখে আসবেন ভাবছেন, তাদের যথেষ্টই চিন্তায় থাকতে হবে, ভাবনায় থাকতে হবে তারা আদৌ দীঘা কিভাবে আসবেন। কারণ সাধারণ মানুষের জন্য এবং স্থানীয় মানুষের জন্য দীঘা সেই দিনের জন্য অন্তত তারা
দীঘায় মন্দির দর্শনের সুযোগ পাবেন বলে মনে হয় না, এমনটাই স্থানীয় মানুষের সাথে কথা বলে উঠে এসছে। ক্যামেরায় সলিল দাসের সাথে সুহাসিস, সংবাদসোচ্চার.com। এক সেকেন্ড। সম্ভবত একটা বালিয়াড়ি ছিল। এই হ্যাঁ, জমিটা সম্পর্কে শুধু জমিটা আগে মনে হয় একটা বালিয়াড়ি ছিল, বালির ঢিপি ছিল, সেটা কেটে করছে। ঠিক আছে, দীঘার একটা সৌন্দর্যায়নের আর একটা বাড়বে। এত বড় একটা প্রজেক্ট সরকারি খরচে হচ্ছে, যেই সময়টা হচ্ছে সেই সময়টা আমাদের বেকার সমস্যা উম, মানে সীমাহীনভাবে বেড়ে গেছে। তো এত বড় প্রজেক্টের মধ্যে তো অনেক কিছু করা যেত যাতে কয়েক হাজার ছেলে মেয়ের চাকরি বাকরি হতো। সেটাই আমি বুঝতে পারছি না। আমি আরেকটা কোনো বিষয় যেটা হচ্ছে যে আমরা গতকাল থেকে এখানে এসে দেখছি হুম, যে দীঘার সমস্ত রাস্তাঘাট এখন আপাতত বন্ধ রয়েছে, মানে বড় গাড়ি ঢুকছে না, ফলে ম্যাক্সিমাম পর্যটককে এখন টোটো অটো নির্ভর হতে হচ্ছে। হ্যাঁ, সেখানে বিশাল বিশাল মানে আমি ভাড়া তো বিশ করেছে। সেক্টর থেকে একা, বাড়ির লোকরা কেউ আসছে না বলে বিশ সেক্টর থেকে এখানে আসলাম। ওই মুক্তো অবধি বার্গেনিং করে 80 টাকা নিল টোটোতে। তারপরে আমার ধরুন এখন 69 বছর বয়স, আমি তো কতবার এসেছি কোনো ঠিক ঠিকানা নেই। এমনি উপর থেকে ডেকোরেশন হয়েছে, কিন্তু আমার যেটাই মনে হচ্ছে প্রকৃতিকে খুব বেশি শাসন করা হচ্ছে। সৌন্দর্য একটা আর্টিফিশিয়াল সৌন্দর্য, এই নেচারের যে সৌন্দর্য, সেই ঝাউ গাছ, সেই এর জানিস হারিয়ে যাচ্ছে। খালি কৃত্রিমতায় ঢেকে যাচ্ছে পুরো। আর যে হোটেলগুনি হচ্ছে, হোটেলগুনির ভেতরের কর্মকাণ্ড তো বলার বাইরে। বলার বাইরে এই কারণেই যে ভেতরে সুইমিং পুল আছে হোটেলগুলিতে, সুইমিং পুলে ঘর প্রচুর রুম আছে, সেই রুমগুলিতে ফ্যামিলি নিয়ে বউ বাচ্চা নিয়ে আসা হচ্ছে, কিন্তু সুইমিং পুলে একদম ওপেনলি বসে মদ খাচ্ছে, সুইমিং পুলে সাঁতার কাটছে, এই করছে। এটা কি ধরনের আমাদের সভ্যতা, কোথায় নিয়ে যাচ্ছে? নিজেকে অনেক হয় আমি ব্যাকডেটেড হয়ে গেছি, বা আমি যুগের সাথে তাল মেলাতে পারছি না, আর না হলে আমার ধ্যান ধারণা বা আপনারও যে দেখে আপনাকে যে বয়স মনে হচ্ছে, সে আমাদের ধ্যান ধারণার সাথে এই উন্নয়নটা আমি ঠিক মেলাতে পারছি না। হ্যাঁ, দীঘার এই উন্নয়ন আগামী দিনে কি মানে পশ্চিমবাংলার ক্ষেত্রে একটা ব্যয়সুকুল বিষয় হয়ে দাঁড়াবে না? এই যে যেভাবে অটো টোটো ভাড়া বাড়ছে, বিভিন্ন দোকানে গিয়ে দেখছি খাবারের দাম মানে প্রচন্ড প্রত্যেকটা রকম বৃদ্ধি জিনিসেরই দাম পেয়েছে। প্রচণ্ড অগ্নিমূল্য। হুম। এখান থেকে কিছু দূরেই মেচেদা বলুন বা কোলাঘাট, তার সাথে এখানে খাওয়ার জিনিসের প্রত্যেকটার দাম বেশি। হ্যাঁ, এবং এই যে টোটাল ডেকোরেটিভ ব্যাপারটাকে করা হয়েছে, উম, এটা এক শ্রেণীর ব্যবসায়ীদের এখানে লাভ হবে, কিন্তু সাধারণ মানুষের কাছে আগের দীঘা এখনের দীঘা অনেক কস্টলি হয়ে যাবে, অনেক কস্টলি হয়ে যাবে। গাড়ি বলুন, আপনি যেটা বলছিলেন বড় গাড়ি আসতে পারছে না, ছোট গাড়ি, এ তো ব্যাপারই। ছোট গাড়ি করে আসতে হচ্ছে, তাতে টাকা বেশি লাগছে। হ্যাঁ, হুম, আরও সব থেকে আমার দৃষ্টিকটু লাগছে এই হোটেলগুলি অথরিটি, দীঘা ডেভেলপমেন্ট অথরিটি কোনোভাবেই কি নজরদারি করে না যে হোটেলগুলিতে আহ, এই যে সমস্ত ফ্যামিলি নিয়ে আসলে সত্যিকারেরই আহ, মানে পারা গেল না, দেখলাম সহ্য করা যাচ্ছে না। যে এত ডিজে বাজছে বাজছে, তারপরে ওপেনলি সুইমিং পুলে বসে মদ খাচ্ছে, এ করছে। এবার আপনি স্বাভাবিক পরিবার নিয়ে আসলে কি করবেন? আপনার সাথে যদি ছেলে মেয়ে বাচ্চারা থাকে, আপনি কিভাবে সেখানে অ্যাডজাস্ট করবেন? আহ, আমাদের সমাজ তো এখনো সেই সমাজ হয়ে ওঠেনি যে নুন ভাতের অভাব মিটে গেছে, গাড়ি বাড়ির অভাব মিটে গেছে। এখন ওসব হওয়ার পরে প্রতিবেলায় খাওয়ার আগে দু পেক করে মদ খেয়ে নিয়ে তারপরে খাওয়ার হজম করতে হবে, এই সমাজটা এখন আমরা হতে পারিনি আমাদের, যেখানে আপনার কি মনে হয় এটা রাম মন্দির নির্মাণের একটা পাল্টা কর্মসূচি? শুনুন, দুটো সরকারের মধ্যে মন্দির বানাবার প্রতিযোগিতা হচ্ছে, দুটো সরকারের মধ্যে মন্দির বানাবার। এইখানে আমি তো আগেই বললাম, এখানে এমন একটা কোনো প্রজেক্ট করা যেত যেখানে কয়েক হাজার ছেলে চাকরি বাকরি হতো। হ্যাঁ, এই সমুদ্রকে নিয়েই কোনো স্টাডি করার জন্য কোনো কিছু করা যেত, তাহলে কিছু লোকজনের চাকরি বাকরি হতো। ওখানেই বা রাম মন্দির করে কি উন্নতি হয়েছে? এখানেই বা কারণ মন্দির করা মানে তো আশেপাশে ভিখারিকে, আমার থেকেও যারা পিছিয়ে আছে অর্থনীতিতে, তাদেরকে হাতে পাত্র দিয়ে দেওয়া হচ্ছে, ভিক্ষা করো। কজন চা ঘুগনির দোকান করবে, হ্যাঁ, কিন্তু বাকি তো ভিক্ষা করে খাওয়ার জন্য করা হচ্ছে। আপনার নামটা?
আমার নাম আশিস চক্রবর্তী। ধন্যবাদ।